নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 22শে ডিসেম্বর 1949 রাত 3টের সময় অযোধ্যার আকাশে বিদ্যুৎ চমকালো এবং বিদ্যুতের চেয়েও বেশি বেগে খবর পৌঁছে গেল রামলালা নিজেই অবতীর্ণ হলেন তাঁর জন্মভূমিতে। বাবরি মসজিদকে ঘিরে সেখানকার হিন্দু সাধুদের যে দাবি ছিল তা হয়ে উঠল আরএসএস হিন্দু মহাসভার দাবি। সেই থেকে শুরু মন্দির ওহি বানায়েঙ্গের আন্দোলন। আসল ঘটনা জানার পর পরের দিনই অযোধ্যা থানার ওসি রামদেও দুবে এফআইআর করলেন যে অভিরাম দাস, রাম সকল দাস আর সুদর্শন দাস এবং আরো কয়েকজন মিলে মসজিদে ঢুকে রামলালার মূর্তি বসায়, মসজিদের গায়ে কিছু আঁকিবুকিও কেটে আসে। সেই সময় অযোধ্যায় শহর হাকিম গুরুদত্ত সিং, জেলা হাকিম কে কে নায়ার, এসপি কৃপাল সিং এবং বিচারক ঠাকুর বীর সিং এরা বৈঠক করেন। রামলালা ভেতরেই থেকে যায়, গ্রেফতার হয় না। দর্শন চলতে থাকে। এই চারজনের প্রত্যক্ষ সাহায্যেই রামলালার মূর্তি থেকে যায়। পরে আদালতের আদেশে দর্শন বন্ধ হয়। এই অযোধ্যারই শহর হাকিম গুরুদত্ত সিং ছিলেন রামভক্ত। বাড়ির নাম দেন রামভবন। এনার নাতি বিজেপি নেতা শক্তি সিং, যিনি গুমনামিকে তাঁর বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং এখনো প্রেস মিডিয়াকে ডেকে 23শে জানুয়ারি গুমনামি সমাধিস্থলে ভাষণ দেন। এই মন্দিরের তালা খুলে দিলেন রাজীব গান্ধী হিন্দু ভোটের জন্য। মাচান বাবার পা নিলেন মাথায়। শাহবানু মামলার রায়ে ক্ষুব্ধ মোল্লাদের সামলাতে আইন আনলেন। আরএসএস বিজেপি প্রাণ ফিরে পেল। হ্যাঁ, রাজীব গান্ধীর জন্য। পরের ইতিহাস সবার জানা। হাজার মানুষের প্রাণ গেল, দাঙ্গা হলো এবং শেষমেশ বিজেপির পূর্ণ একক সংখ্যাগরিষ্ঠতা, বাবরি মসজিদ ভাঙা অন্যায় হয়েছে বলার পরেও আদালত আদেশ দিল ওই জায়গাতেই রাম মন্দির করার এবং প্রধানমন্ত্রী 5ই অগস্ট অযোধ্যা গেলেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। হিন্দু আবেগের শীর্ষে থাকা মোদিজি সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে হিন্দু জাগরণের ইতিহাসে নিজের নাম আরো পাকাপোক্ত করে নিয়েছেন। অনুষ্ঠানে তিনি ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, বিজেপির কিছু নেতারা ছিলেন। মোদিজি মাঝে মধ্যেই লাদাখ যান, আর্মি পোশাক পরে রাফালে চড়েন এবং অযোধ্যাতে যান। মন্দিরের ভূমি পূজনে গেছেন, এবার উদ্বোধনে। একবার হিন্দু জাগরণ, একবার জঙ্গি জাতীয়তাবাদ। সেই ভূমি পূজনের সময় থেকে আর্থিক পরিস্থিতির কথা নতুন করে বলার প্রয়োজন নেই। শুধু মনে করিয়ে দেওয়া যাক যে 3.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে ফিরে গেছেন তাদের গ্রামে। তাদের উপার্জন নেই, রোজগারের কোনো ব্যবস্থা নেই। কেউ কেউ গম, ছোলা বা চিনি রেশন থেকে পাচ্ছেন, কিন্তু তা দিয়ে তো সংসার চালানো যায় না। দেশ জুড়ে বিভিন্ন পেশার কোটি কোটি মানুষের রোজগারের রাস্তা বন্ধ। বেকারত্ব চরম সীমা ছুঁয়েছে। দেশের প্রধানমন্ত্রীর বিবেচ্য বিষয় রাম জন্মভূমি শিলান্যাস, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এখন তার উদ্বোধন। দেশ জুড়ে বেরোজগারি ঠিক এই মুহূর্তে 21%। মানে কাজ করতে সক্ষম 100 জনের মধ্যে 21 জনের হাতে কাজ নেই। যাদের কাজ আছে তাদের মাইনে ছাঁটাই হয়েছে। পর্যটন শিল্প, রেস্তোরাঁ, হোটেল, সিনেমা হল এখনো পুরোপুরি বন্ধ। এগুলোর সঙ্গে যুক্ত কোটি কোটি মানুষ আশঙ্কায় দিন কাটাচ্ছেন। যারা মাইনে দিচ্ছিলেন এতদিন তারা আর পারছেন না, তালা লাগাচ্ছেন, রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। তাদের কি হবে? বিকল্প পথ কোথায়? কে ভাববে? দেশের রাষ্ট্রনায়ক আপাতত রাম মন্দিরের উদ্বোধন নিয়ে খুব ব্যস্ত। শুভ একটা বিরতির সঙ্গে থাকুন।
দেশে বৈষম্য বাড়ছে, সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে গরিব মানুষের আয়ের ফারাক গত 10 বছরে বেড়েছে 176%। দৈনন্দিন প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের প্রধানমন্ত্রী চিন্তিত রাম মন্দিরের উদ্বোধন নিয়ে। দেশের যাবতীয় প্রকল্পের কাজ বন্ধ, টাকা নেই। রেল বেচে দেওয়া হচ্ছে, কয়লা খনি বেচে দেওয়া হচ্ছে, করোনাকে ঢাল বানিয়ে দেশ বেচার কাজ চলছে। প্রশ্ন করলে দেশদ্রোহী বলে জেলে পোড়া হচ্ছে। এক অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়ে গেছে। সামান্য প্রতিবাদ করেছ কি জেলে পোড়া হবে। উমর খালিদ থেকে সোমা সেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পঙ্গু এক মানুষ, জিএন সাইবাবা জেলে, সাংবাদিকদের জেলে পোড়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে এগুলো কোনো বিষয় নয়। তিনি আপাতত রাম মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যস্ত। লক্ষ্য হিন্দু রাষ্ট্র। আসলে গোটা দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি ইত্যাদি মৌলিক প্রশ্নগুলো সামলানোর দায় দেশের প্রধানমন্ত্রীর নেই। উনি সেখান থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দুটো বিষয়ের মধ্যেই মানুষকে আটকে রাখতে চাইছেন। প্রথমত হিন্দুত্ববাদ, দ্বিতীয়ত জঙ্গি জাতীয়তাবাদ। দুটোই ইতিহাসে পচে যাওয়া অধ্যায়ের করুণ পুনরাবৃত্তি। ধর্ম যে মানুষের মূল সমস্যা দূর করতে পারে না, কোনো ভগবান বা কোনো গুরুজি, মাতাজি যত চিৎকার করেই বলুন না কেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, যত বুক ঠুকেই বলুন না কেন মামেকাং শরণং ব্রজ, কেবলমাত্র আমাকেই স্মরণ করিলেই চলিবে, আজ কতটা ঠুনকো তা তো এই কদিন আগে করোনাকালেই বোঝা গেল। আমরা তাকিয়েছিলাম কোন দিকে, কি জন্য হাহুতাশ করেছি? ভ্যাকসিন কবে আসবে, কবে বিজ্ঞানীরা আবিষ্কার করবেন ভ্যাকসিন, কবে তা পৌঁছবে মানুষের কাছে, তাই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কোনো তিরুপতি, পুরী স্বস্তির বার্তা তো আসেনি। কেউ তো বলেনি যে ওই মন্দির থেকে, ওই মসজিদ থেকে বা চার্চ থেকে ভ্যাকসিন বেরিয়ে আসবে। ওষুধ এসেছে ওই ল্যাবরেটরি থেকে, যেখানে কাজ করেছেন বিজ্ঞানীরা। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু বিজেপি আরএসএস তাকে রাজনীতি শুধু নয় রাষ্ট্রনীতির সঙ্গে জুড়ে নিতে চায়। আর জঙ্গি জাতীয়তাবাদ তো আমরা হিটলার থেকে মুসোলিনি দেখেছি, তার পরিণতিও দেখেছি। একটা গোটা দেশকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় তাও দেখেছি। আজ এই চরম দুঃসময় মানুষকে আবার ধর্মের আফিম খাইয়ে নিজেদের রাজত্ব চালিয়ে যাবার চেষ্টা চলছে। সাধু সাবধান। আমরা কি ভুলেই গেলাম, বা আমাদের কি ভুলেই যেতে হবে যে হাজার হাজার সাধারণ মানুষ মরেছে এই রাম মন্দিরের দাবিতে রথযাত্রা আর তারপরের দাঙ্গায়? ভুলে যাব যে আদালতকে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিভাবে ভাঙা হয়েছিল এক ঐতিহাসিক মনুমেন্ট? ভুলে যাব যে দেশের হিন্দু মুসলমানদের মধ্যে স্থায়ী ক্ষত তৈরি করেছে ওই দাঙ্গা? ফিরছি আলোচনায় বিরতির পর। এবার আরো একটা বিষয় আসা যাক। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 6 ডিসেম্বর 1992। এরপরে একটা মামলা হয়, সিবিআই মামলা করে। বিশেষ সিবিআই কোর্টে এই মামলাতে 49 জনকে অভিযুক্ত করা হয়। তার মধ্যে মারা গেছেন 17 জন। সাক্ষ্য নেওয়া হয়েছে মুরলী মনোহর যোশীর, সাক্ষ্য দিয়েছেন 92 বছরের লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী থেকে কল্যাণ সিং বা যোশী বা আডবাণী কেউ কিন্তু একবারের জন্য বলেননি যে বেশ করেছে বাবরি মসজিদ ভেঙেছি, আমরা রাম মন্দির গর্ব বলেই বাবরি মসজিদ ভেঙেছি, বা এটাও বলেননি যে ওটা তো আসলে মন্দির ছিল তাই আর তার উপরে গড়ে ওঠা মসজিদ ভেঙেছি, বেশ করেছি। না, তারা কেউই একজনও এই কথা বলেননি। কিন্তু আমরা জানি, সারা দেশ জানে যে সেদিন 6 ডিসেম্বর
অনেক পরিকল্পনা করে এই মসজিদ ভেঙেছিল বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, আরএসএস এর কর্মীরা। প্যান্ডোরার বাক্সটা খুলেছিলেন রাজীব গান্ধী, সেই হিন্দু ভোট নিয়ে খেলা করার ইচ্ছে। কিন্তু ঠিক সেই সময় থেকে আডবাণী, বিজেপি, আরএসএস বুঝে ফেলেছিল যে এই রাম মন্দির আন্দোলন তাদের অভীষ্ট হিন্দু রাজ্যের স্বপ্নকে সার্থক করে তুলবে। সে লড়াই চলতে থাকে। এর মধ্যে ভিপি সিং এর সময় আডবাণীর সেই বিখ্যাত রামরথ যাত্রা, যেখান দিয়ে গেছে সেই রথ, সেখানে দাঙ্গা হয়েছে, হিন্দু ভোট জড়ো হয়েছে বিজেপির দিকে। সেদিন রথযাত্রায় সামিল ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আডবাণী তাকেই তুলে ধরছিলেন যোগ্য শিষ্য হিসেবে। যোগ্য শিষ্য রথের দরজায় থাকতেন, আডবাণীকে উঠতে নামতে সাহায্য করতেন। সেদিন মোদী ছিলেন না সিদ্ধান্ত নেবার শীর্ষে। অশোক সিংঘল, আডবাণীর সিদ্ধান্ত মেনেই দেশের পুরোহিতদের নেতারা ঠিক করেন একজন দলিত বা হিন্দুদের মধ্যে নিচু জাতির কাউকে দিয়ে শিলান্যাস হবে। 1989 ওই শিলান্যাসের জন্য ডাকা হয়েছিল কামেশ্বর চৌপালকে। উনি বিহারের বিশ্ব হিন্দু পরিষদের নেতা ছিলেন। কেন ডাকা হলো? এর পেছনেও যথেষ্ট অঙ্ক কষা হয়েছিল। বিজেপি বেনিয়া আর উচ্চবর্ণের হিন্দুদের ভোট ব্যাংকের দখল নিয়েছিল, কিন্তু ভারত জুড়ে নিম্নবর্ণের হিন্দুদের ছাড়া ভারত দখল সম্ভব নয় জেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সবকিছুই হাতে, সরকার থেকে আদালত, পুলিশ, সবটাই কবজায় এসে গেছে। রাম মন্দির আন্দোলনের প্রথম পুরোহিত আডবাণী যোশীরা চলে গেছেন বিস্মৃতির প্রান্তরে। যেটুকু বা আছে তাও চূড়ান্ত অবহেলায়। সম্ভবত তারও শেষ পর্যায়ে দেখতে চলেছি আমরা। যিনি সেদিন লড়াইয়ের সামনে থেকে শিলান্যাস করেছিলেন সেই কামেশ্বর চৌপাল এখনো বেঁচে। তিনি বিহার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। তিনি পাননি নিমন্ত্রণ। আডবাণী, যোশী, উমা ভারতীরা বিস্মৃতির তলায় পড়ে আছেন। বিজেপি, আরএসএস বলছে এটা হলো দেশের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তি। সেই স্বাধীনতার উদযাপনে রাষ্ট্রপতি কিন্তু নেই। সবটুকু আলো শুষে নিয়ে আমি একা নরেন্দ্র মোদীর রাজনৈতিক লক্ষ্য পূরণের গল্প। একজনও বিরোধী নেতা যদি সেখানে যান, তাহলে তিনি আসলে সেই রাজনৈতিক লক্ষ্য পূরণে সাহায্য করতে যাবেন। এমনকি শিবসেনা সমেত বিরোধী জোটের নেতাদের বেশিরভাগ অংশই এই খেলাটা বুঝেছে, তারা যাচ্ছেন না। কিন্তু সেই কারণটা বোঝাতে হবে সাধারণ মানুষকেও। কেবল উপস্থিত না থেকে প্রতিবাদ শেষ হবে না। রাম মন্দিরের পিছনে মর্যাদা পুরুষোত্তম রামকে নিয়ে মোদী, শাহ, আরএসএস, বিজেপির এই নোংরা রাজনীতির কথাও মানুষকে বোঝাতে হবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।